গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আপনাদের আরেকখানা ভিডিও আপনাদের সামনে রাখবো। কালকে আমি একটা কেস হিস্ট্রি নিয়ে আলোচনা করেছি, সেগুলো আমারই চিকিৎসা করা 2008-এর। কিন্তু আজকে আমি যে কেস হিস্ট্রি নিয়ে রাখবো সেটা আমি যেসব বইপত্র পড়ি সেই বইয়েরই কোনো একজন ডাক্তার ট্রিটমেন্ট করেছেন অনেক দিন আগেকার, প্রায় ধরে নেন 100 বছর, 80 বছর, 100 বছর আগেকার একটা হোমিওপ্যাথির ব্যাপারেই আমি বলবো। কেস হিস্ট্রি যেভাবে আমি আলোচনা করি সেভাবে আলোচনা এখানে করব, কিন্তু তার লেখা পেশেন্টের কেস টেকিং তিনি কীভাবে করেছেন সেই ভিত্তিতে। ডাক্তার নীলমণি ঘটক, আমি বইটা দেখাবো, দেখিয়ে আপনাদের কাছে পড়তে থাকবো। দেখুন, বইটার দাম ছিল তখন মাত্র 14 টাকা। আশা করি দেখাতে পারছি। যে কেস হিস্ট্রিটা নিয়ে আলোচনা করব, আমার কাছে অনেক রকমের বইপত্র আছে। আমি 28 বছর প্রায় প্র্যাকটিস করি, তো এইসব বইগুলো পড়ে পড়েই আমি পাশ করার পরে শিক্ষিত হয়েছি, আরও বেশিভাবে হোমিওপ্যাথিতে শিক্ষিত হয়েছি, কীভাবে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে হয় সেই ব্যাপারে শিক্ষিত হয়েছি। তো আমি একটা কেস এখানে দেখাচ্ছে, 4 নম্বর রুগীর জরায়ুর মুখে টিউমার এবং অর্শপীড়া, সেই ব্যাপারে তিনি কী বলেছেন এবং কীভাবে মেডিসিন দিয়েছেন সে ব্যাপারেও আপনাদের দেখাবো। চলুন পড়া যাক। এখানে কি বলছে, শ্রীমতী দাসী, বয়স 34 বছর, 3টে কন্যার মাতা, তৃতীয় কন্যা আজ 7 বছর হইল। 3টি কন্যা 2 বছর পরে পরে হইয়া গত 7 বছর গর্ভসঞ্চার হয় নাই। উপস্থিত পীড়া, অশ্ব হইতে রক্তস্রাব ও যাতনা এবং জরায়ুর মুখে টিউমার হইয়াছে। মানে উনি লিখেছেন তার কেস হিস্ট্রিটা এগুলো। 1917 জুন মাস আমার নিকট চিকিৎসাতে উপস্থিত হন। তাহলে এটা কত, 2026। 1926 হলে পরে 100 বছর, আমি প্রায় বললাম 100 বছর, 80-100 বছর এরকম টাইপের বললাম, তো এটা তারও বেশি প্রায়। তার মানে ওদিকে 17-3 আর ওদিকে 6 মানে 9, 109 বছরের আগেকার কেস একটা। ডাক্তার নীলমণি ঘটক যে ট্রিটমেন্ট করেছেন এবং সেই ভিত্তিতে তিনি লিখেছেন, 1917 সালের জুন মাসে আমার নিকট চিকিৎসাতে উপস্থিত হইল। আমার নিকট বলতে আমার নিকট না, আমি এখানে পড়ছি, কিন্তু ডাক্তার নীলমণি ঘটকের কাছে যে পেশেন্ট এসেছিলেন তার ব্যাপারে শ্রীমতী অমুক দাসী নাম পেশেন্টের। তো অমুক দাসী বলতে এখানে নাম উনিও উল্লেখ করেননি, কারণ করা উচিত নয়। তো রোগিণীর পীড়া ও চিকিৎসার ইতিহাস এখানে বলা প্রয়োজন, এই জন্য লিখলাম। 19 বছর বয়সে সর্বপ্রথম গর্ভ হইয়াছিল, অর্থাৎ পেশেন্টের যখন 19 বছর বয়স তখন প্রথম সেই মহিলা গর্ভধারণ করেছিল। তৎপূর্বে আমি বেশ ভালোই ছিলাম। আমার প্রথম কন্যার জন্মের পর হইতেই যাবতীয় রোগের সূত্রপাত। মানে পেশেন্ট নিজের মুখে বলছে যে তার প্রথম কন্যা যখন আসে তারপরেই তার যত রোগ হয়েছিল। প্রথম কন্যার জন্মের 7 মাস পরে ঋতু হইয়াছিল। মানে যে কোনো ডেলিভারি হওয়ার পরে বেশ কিছুদিন সাধারণত ঋতু বন্ধ থাকে, মানে মেনস্ট্রুয়েশন সাইকেলিং বন্ধ থাকে, এটা মেডিকেল টার্মের মধ্যে থাকে। তারপরে 1 মাস 1.5 মাসের মধ্যে শুরু হয়ে যায়, আবার কারো কারো ক্ষেত্রে 2 মাস পরে হয়। তাই এখানে উনি কী বলছেন, প্রায় 7 মাস বন্ধ ছিল। সেবার এত যন্ত্রণা হয়েছিল যে মনে করিলে আমার প্রাণ এখনও শিহর ওঠে। অর্থাৎ 7 মাস পরে যখন মেনস্ট্রুয়েশন শুরু হয়েছিল তার প্রচণ্ড যন্ত্রণা হয়েছিল এবং শেষ এগুলো ভাবলে শিহর ওঠে। মানে নীলমণি ঘটকের কাছে তিনি যা বলেছেন, ওষুধি দেবার ফলে আমি 3 দিন দারুণ যন্ত্রণার পর না শিহর ওঠে। অ্যালোপ্যাথিক ডাক্তার ডাকা হয়, তিনি
মানে যখন যন্ত্রণা হয়েছিল তখন অ্যালোপ্যাথি ডাক্তার ডাকা হয়েছিল এবং ওষুধ দেওয়ার ফলে আমি 3 দিন দারুণ যন্ত্রণার পর একটু শান্তি পাইয়াছিলাম। পেশেন্ট আর কি নীলমণি ঘটকের কাছে এগুলো বলেছিল। ও আমার অস্থিরতা অবসান হয়, স্রাব আদৌ হয় নাই, অথবা অতি সামান্য কেবলমাত্র রক্তের দাগ লাগিয়েছিল। মানে 7 মাস বন্ধ থাকার পরে যখন মেন্স হওয়ার জন্য মেডিসিন দেওয়া হয়েছিল অ্যালোপ্যাথিতে, এবং যন্ত্রণা ওই ওষুধ দেওয়ার পরে তার প্রচণ্ড যন্ত্রণা হয়েছিল, কিন্তু মেন্স তো হয়নি, অল্প অল্প ছিটে ছিটে দাগ লেগাবার মতো হয়েছিল। সে যন্ত্রণা কাটিয়ে ফেলা, ছিঁড়িয়ে ফেলা, ছুঁচ ফোটা এবং তৎসঙ্গে কম্প অর্থাৎ কেঁপে কেঁপে ওঠা, এই সকল লক্ষণ ছিল। যা হোক, তাহার পরের মাসে ওই প্রকার যাতনা ডাক্তারবাবু আসিয়া কতগুলি গরম জলের বোতল পেটে দেওয়ায় ওষুধ খাইতেইলেন। আমাদের মনে আছে যে তাহাতে বেশ যথেষ্ট রূপে রক্তস্রাব হয়, সেই ভাবের ওষুধ দেওয়া হয়। ডাক্তারবাবুর যত্নের কোনো ত্রুটি করলেন না, মানে অ্যালোপ্যাথি ডাক্তার যেগুলো করেছেন সেগুলো উনি হোমিওপ্যাথি ডাক্তার নীলমণি ঘটকের কাছে এগুলো ব্যাখ্যা করছেন। ফলত অবস্থাটি প্রায় গত মাসের মতো হইল, কিন্তু যাতনা আরও বেশি, অর্থাৎ তার পেন আরও বেড়ে গেছিল। অর্থাৎ এবার ওষুধের দ্বারা সেইরূপ উপশম হলো না। প্রথমবার ওষুধ দেওয়ার পরে যে যন্ত্রণা কিছুটা কমেছিল যন্ত্রণা হওয়ার পরে, কিন্তু তারপরে দ্বিতীয়বার যখন আবার হলো সেকেন্ড মাসে, প্রথম মাসে তো মেন্স হয়েছিল, অল্প অল্প হয়েছিল, 7 মাস হওয়ার পরে অ্যালোপ্যাথি দেখাবার পরে, কিন্তু সেকেন্ড মাসেও সেই অ্যালোপ্যাথি ডাক্তার যেভাবে ব্যবস্থা করেছিল গরম জল ফল দিয়ে শেক ফেক হেড্ডা করে, কিন্তু তারপরেও কিন্তু তার সেই উপশম হলো না। তৃতীয় মাসে ওই প্রকার, অর্থাৎ মানে 7 মাসের পর 7 মাসের যে অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়ে যেটা হয়েছিল, তারপরে হচ্ছে 8 মাস, তারপরে হচ্ছে 9ম মাস। 3-4 মাস ব্যবহার করিয়াও কোনো ফল না পাইয়া কলিকাতার বিখ্যাত চিকিৎসক শ্রীযুক্ত কেদারনাথ দাসের চিকিৎসাধীনে থাকি। প্রায় 8 মাস তাহার চিকিৎসাধীনে থাকিয়া যাতনার কোনো উপশম পায় নাই, যদিও রক্তস্রাবের পরিমাণ একটু বৃদ্ধি পাইতেছিল মাত্র। এবার 4-5 মাস পরে মেন্স যখন হচ্ছিল, তখন তুলনামূলকভাবে প্রথম 7 মাস পরে যখন যেটা মেন্স হয়েছিল সেটা ওই ছিটে কাপড়ে লেগেছিলো, সেগুলো 8 মাসেও তাই, 9 মাসেও তাই, এবং তারপর 5-6 মাস পরে জায়গাটা কিছুটা উন্নতি হয়েছিল। তারপর সেখানে কবিরাজি চিকিৎসার পরে আবার অ্যালোপ্যাথি চিকিৎসা ইত্যাদি অনেক প্রকার হইয়াছিল। ইতিমধ্যে দ্বিতীয় কন্যা গর্ভে এসে গেছিল, এর মধ্যে আবার সেকেন্ড ইস্যু তার এসে গেছে। প্রসবের 6 মাস পরে আবার ওই প্রকার কষ্ট, যখন এরপরে সেকেন্ড কন্যা যখন ডেলিভারি হলো, তারপরে আবার সেরকম কষ্ট। এবার তাহার সঙ্গে একটি উপসর্গ আসিয়া দেখা দিল অশ্ব, অর্থাৎ পাইলস এসে গেছে। অশ্ব কাকে বলে তা জানিতাম না, কেননা আমার মাতা পিতা কি কোনো ভাই বোনের এই রোগ হয় নাই, এবং আমি তাহার এই অসুখ দেখি নাই। আবার আমার অদৃষ্টগুণে এই রূপ দাঁড়াইল যে একটি ঋতুকালের মধ্যবর্তী সময়ে অশ্বের যাতনা, মানে 1 মাস 28 দিন পর পর যে মেন্স হয় মেয়েদের, এক্ষেত্রে ওই মহিলা বলছে আমার যে মেন্সের একটা পিরিয়ড হওয়ার আবার পরের পিরিয়ডটা আসার মধ্যে 28 দিন যে থাকে, কিন্তু মাঝখানে আবার অশ্বের ব্যথা আরম্ভ হলো, মানে 15 দিন বাদে মেন্সের যন্ত্রণা শেষ করে উঠবার আগে 15 দিন বাদে অশ্বের যন্ত্রণা শুরু হয়ে গেল। আচ্ছা, একটি ঋতুকালের মধ্যবর্তী সময় অশ্বের যাতনা অল্প অল্প রক্তস্রাব হইতো, যাতনা অধিক, স্রাব তত নাই। অশ্বের ক্ষেত্রে কী হতো, প্রচণ্ড যন্ত্রণা করতো, কিন্তু সেইখান থেকে অতটা স্রাব বের না, মানে অশ্বর ব্যাপার দিয়ে। কারণ পাইলসের যেটা হয় সেটা হচ্ছে রেকটামে হয়, আর সামনে যে জনি থাকে সেটা থেকে হচ্ছে পিরিয়ডিক্যাল যে ব্যাপারটা থাকে মেয়েদের। ঋতুস্রাবও প্রায় হইতো না, কেবল যাতনা। এই সময় আমার বাবা আমায় এক সময় দেখিতে আসিয়া অগত্যা মেডিকেল কলেজে থাকিয়াও যদি চিকিৎসার সুবিধা হয় তার চেষ্টা করিতে উপদেশ দিলেন। মানে সে পেশেন্টের বাবা তাকে বললো মেডিকেল কলেজে থেকে ওইভাবে যাতে ওই হসপিটালাইজ হয়ে যদি চিকিৎসা করা যায়, সেই উপদেশ তার বাবা তাকে দিল। মেয়ে তো সেইভাবে সে তার বাবা কষ্ট দেখছে, দিতেই পারে। আমার স্বামী মহাশয়কে আমার এই অসুখের জন্য যে কত কষ্ট খরচ বহন করিতে হইয়াছে তা বলা যায় না। মানে উনি বলছেন, পেশেন্ট বলছেন যে তার স্বামীকে প্রচুর খরচা করতে হয়েছে তার জন্য, এই এত যন্ত্রণা কমার জন্য, এই ডাক্তার সে ডাক্তার, এইসব ব্যাপারের জন্য। কলিকাতা মেডিকেল কলেজে আমি একটি কুঠুরি ভাড়া করিয়া প্রায় 6 মাস ছিলাম। নানা প্রকার চিকিৎসা হইয়াছে এবং কত প্রকারের পেটেন্ট ওষুধ যে ডাক্তারবাবুদের উপদেশে আমাকে খাওয়ানো হয়েছে তার সংখ্যা নেই। বড় বড় পেটেন্ট যেগুলো টনিক টাইপের, সেগুলো খাওয়ানো হয়েছে।
তার সংখ্যা নেই, মানে কত খাওয়াছে তার কোনো সংখ্যা গুণে বলতে পারছে না। পেশেন্ট আর কি নীলমণি ঘটককে বলেছেন। নীলমণি ঘটক হোমিওপ্যাথি ডাক্তার, আমাদের প্রফেশনেরই আমি তারই বই পড়ছি এখানে। যাই হোক, কোনো চিকিৎসায় কোনো ওষুধ ফল না পাইয়া প্রায় 1 বছর কাল বায়ু পরিবর্তনের জন্য সকলেই উপদেশ দেওয়াই ওয়ালডিয়ারে গিয়েছিলাম, যেগুলো আগেকার দিনে বেশিরভাগ খেতে হতো। হাওয়া বদল করো, এখানে তোমার সহ্য হচ্ছে না, এই সব শুনে ওয়ালডাইরে বেড়াতে গেছিলো। সেখানে জলবায়ুর গুণে অন্যদিকে আমার দেহের উন্নতি হয়েছিল, অর্থাৎ রোগের কিছু উপশম হোক না হোক তার চেহারাটা একটু ভালো হয়েছিল। হাওয়ার পরিবর্তন ফলে ভালো হজম হচ্ছে, হয়তো ভালোই হচ্ছে, সেই জলের কিছু গুণে হয়েছিল। কিন্তু সেখানে অতি অল্প দিন থাকার পরেই আমার 3য় বার গর্ভ হয়। সেখানে হওয়ার পরে সে 3rd টাইম প্রেগনেন্ট হয়। কাজে ঋতুর উন্নতি অবনতি বুঝিবার উপায় ছিল না। তাহলে যখনই প্রেগনেন্ট হয়ে যাবে, কনসেপ্ট করে যাবে, তখন কিন্তু আবার পিরিয়ডিক্যাল জায়গাগুলো সব বন্ধ হয়ে যায়। এটা অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স যারা পড়াশোনা করে তারা জানে। কেন বন্ধ হয়, কীভাবে বন্ধ হয়, আমি সেই ব্যাখ্যাগুলো তো না, সেগুলোর অন্য কোনো দিন প্রতিবেদন আমি করব। আমার প্রসবের পর 8 মাসের মধ্যেই ঋতু আরম্ভ হয়। ঋতু প্রেগনেন্ট হয়ে গেল 3rd টাইম, আবার ঋতু বন্ধ হয়ে গেল। এবার কীরকম কী হচ্ছে বোঝা যাচ্ছে না। কিন্তু এবার যখন 3rd টাইমের প্রেগনেন্সি ডেলিভারি হলো, তারপরে আবার সেই 8 মাস, 2-3 মাস পরে নয়, কিন্তু 8 মাস পরেই ঋতু আরম্ভ হয়। আশ্চর্য কথা, সেই সকল পীড়ার যাতনা ঠিক পূর্ববৎ একই রকম তার পেন যাতনা হতে থাকলো। তবে যাতনার আর যেন ততটা তীক্ষ্ণতা ছিল না, সেই প্রকটতা যে তীক্ষ্ণভাবে যেভাবে প্রথম 2বার হয়েছিল সেভাবে তার ছিল না এই পর্যন্ত। আমার মনে হয় যাতনা ভোগ করিয়া অভ্যাস হয়ে যাওয়ার জন্য তীক্ষ্ণতা কম বলিয়া মনে হচ্ছে। পেশেন্ট বলছে আমার যেন এটা হ্যাবিচুয়েট হয়ে গেছে, সেই জন্য আমার বোধহয় তীক্ষ্ণতাটা আমার কম মনে হচ্ছে। এই পর্যন্ত যত চিকিৎসককে দেখানো হয়েছে সকলেই উপদেশ দিয়েছে যে অশ্ব চিকিৎসা না করানোই ভালো, উহাকে থাকিয়ে দাও, অশ্বের পীড়া সহ্য করা ছাড়া উপায় নেই। কিন্তু মানুষের এই পীড়ার ঔষধ সৃষ্টি হয় নাই, ইহা যেন কেমন কেমন মনে হতো। পেশেন্ট আর কি এই কথা নীলমণি ঘটককে বলছেন, ডাক্তার নীলমণি ঘটক হোমিওপ্যাথি ডাক্তার, তাকে বলছেন। তার কেস হিস্ট্রি থেকেই আমি বইটা এটা পড়ছি। যা হোক, অনেকদিন ওষুধ বন্ধ করিয়েছিলাম। গত বৎসর কলিকাতায় পুনরায় শ্রীযুক্ত কেদার দাস মহাশয়কে দেখানো হলো। তিনি কহিলেন যে তোমার জরায়ুর মুখে একটি বড় টিউমার হয়েছে, এখন ইহাকে স্ক্রেপ করিতে হইবে। আমি বুঝলাম যে ছুরি দিয়া চাচিয়ে ফেলার নাম স্ক্রেপ করা, অর্থাৎ জয় মুখ থেকে স্ক্রেপ করে চেঁচে কত মানে নিষ্ঠুর পদ্ধতি অ্যালোপ্যাথির ক্ষেত্রে। ফলত আমি বুঝলাম আজ কয়েক মাস হইতে তলপেটটি বড় ভারী ভারী মনে করিতাম। তাহার কারণ এই, যা হোক স্ক্রেপ করিতে আমার সাহস হইল না। এই সময় আমার নিত্য জ্বর ও শরীর অতিশয় অবসন্ন হইতে লাগলো। এর মধ্যে কি হচ্ছে, ওনার পেশেন্টের আর কি প্রায় হালকা হালকা জ্বর আসে এবং শরীর অবসন্ন, মানে নিস্তেজ হয়ে যাচ্ছে, ডাউরিনেস, ডিলিরিয়াম ফিলিং, এরকম একটা ব্যাপার হচ্ছে। মনের সাহসও ধীরে ধীরে কম হতে লাগলো। শুনিলাম যে হোমিওপ্যাথিতে নাকি ইহার ভালো ওষুধ আছে। উনি ব্যাখ্যা করছে, শুনিলাম ইনার যে হোমিওপ্যাথিতে নাকি ইহার ভালো ওষুধ আছে। এই জন্য কলিকাতার বিখ্যাত চিকিৎসক GN রায় সাহেব, ডাক্তার ইউনান, এই দুজনকে একত্র করিয়া চিকিৎসার ব্যবস্থা হইয়াছিল। তাহাদের চিকিৎসাধীনেও প্রায় 7 মাস থাকিয়া কোনো ফল না পাইয়া আপনার শরণাপন্ন হইয়াছে। আপনার শরণাপন্ন হয়েছি মানে এবার নীলমণি ঘটকের শরণাপন্ন হয়েছে। এখন বাঁচি মরি। আর একটা কথা, চিকিৎসকের নিকট থাকায় অনেক সুবিধা। তাছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসক দুজনের নিকটে আপনার নামের প্রশংসা শুনেছি, মানে আগে যে দুজন কাছে গেছিলাম তার কাছে নীলমণি ঘটকের প্রশংসা শুনিয়াছে। আমার বিশ্বাস হয় যে ফল হইলে তা আপনার নিকটেই হইবে। নীলমণি ঘটক নিজে এটা লিখেছেন, সেটাই আমি পড়ছি। অবশ্য আমি এই রোগিণীর ইতিহাস শুনিয়া তাহার চিকিৎসার ভার লইতে একটু দ্বিধা করিতেছিলাম, কিন্তু 2টি কারণে যে দ্বিধা অপসারিত হইল। নীলমণি ঘটক এবার বলছেন নিজে যে আমি এই রোগিণীর ইতিহাস শুনিয়া তাহার চিকিৎসার ভার লইতে একটু দ্বিধা করিতেছিলাম, কিন্তু 2টি কারণে সে দ্বিধা অপসারিত হইল। কি 2টি কারণ দেখি। প্রথমত চিন্তা করিলাম যে বিজ্ঞ চিকিৎসক দুজনে এতদিন দেখিয়েছেন, তাহা হইলেই মনে করিতে হইবে যে
যেহেতু তাহারা ফল দেখাইতে পারেন নাই, অতএব আমার হোমিওপ্যাথি অপারক। অর্থাৎ এর আগে নীলমণি ঘটকের কাছে ট্রিটমেন্ট করতে আসার আগে যে দুজনের কাছে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেছেন, এবং তার আগে তো অ্যালোপ্যাথিতে অনেক দিন ধরে প্রায় মানে ফার্স্ট ইস্যু যে হয়েছিল, তারপরে সেকেন্ড ইস্যু, থার্ড ইস্যু সবই অ্যালোপ্যাথি করেছে। অতএব হোমিওপ্যাথি অপারক, ইহা আমার মনে আনিতে কষ্ট হইবে। অর্থাৎ বাকি দুজন যে হোমিওপ্যাথি পায়নি আমি পারবো না, এরকম ভেবে আমার কষ্ট হলো, মানে নীলমণি ঘটকের কষ্ট হলো এটা ভেবে, সেই কারণে তিনি কেসটা নিলেন। দ্বিতীয়ত, রোগিনীর বয়স অতি অল্প। রোগিনীর যে পেশেন্ট যখন এসেছিল তার বয়স প্রথমেই বলেছি কত বছর থেকে প্রেগনেন্ট হয়েছে, তো অতি অল্প, সুতরাং ঠিকমতো ওষুধ পেলে অবশ্যই ফল হইবে। এই দুইটি চিন্তা আসিয়াই আমার মনকে প্রোৎসাহিত করিল। আর এক কথা, ধৈর্যের একেবারে অভাব নাই, কেননা ইহাই রোগিণী ও তাহার স্বামীর শেষ চেষ্টায় আমি লক্ষণ লিপিবদ্ধ করতে লাগলাম। লক্ষণ সমষ্টি, এবার লক্ষণ সমষ্টি সৃষ্টির প্রথম যে জারি হলো লক্ষণ সমষ্টি। নিত্য সন্ধ্যায় জ্বর আসে, একদিন বাদ যায়, নিত্য সন্ধ্যায় জ্বর আসে, একদিনও বাদ যায় না। মুখে স্বাদ নাই, অত্যন্ত অরুচি, কোনো জিনিস খেতে ইচ্ছা নাই। 1 বছর এই প্রকার জ্বর হইতেছে, শেষ 3-4 মাসে নিত্যই আসে। 1 ঘন্টা 10 মিনিট 5 মিনিট এরকম থাকে, প্রায় সর্বদাই শীত ভাব থাকে। সামান্য সময় বাদে একটু ঘাম হইয়া জ্বরটি ত্যাগ করে, চলে যায়। 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকার পর চলে যায়, কিন্তু শরীর যেন নিংড়াইয়া দেয়, মানে শরীর একদম অবশ হয়ে যায়, একদম ঝিমিয়ে যায়। তলপেটে যাতনা আছে, অল্প অল্প তলপেটে যাতনা আছে, তবে পূর্বের মতো ততটা প্রচণ্ড নয়। এই পর্যন্ত কনকন খিচে ধরা, টেনে ধরা, টিস করা, এই প্রকার যাতনা হয়। চাপিয়া ধরিলে উপশম হয়, খামচে ধরা ও তাপে উপশম হয়। আবার সময় স্থানটিতে এত টাটানি হয় যে ছুতে পারা যায় না। অনেক সময় রাতে পেটের ওই স্থানে ব্যথা ও কনকনানির জন্য বিছানা হইতে উঠিয়া বেড়াইতে হয়। এত যন্ত্রণা যে উঠে এদিক ওদিক করে বেড়ায়। সে সময় মনে হয় আমার জন্য, যখন গৃহস্থের লোকের ও স্বামীর এত কষ্ট ও খরচ, তখন এই জীবন আর রাখার চেয়ে না রাখাই ভালো, কিন্তু মরিতেও ভয় হয়। এগুলো কিন্তু পেশেন্ট বলছে। আমাদের পেশেন্টের পুরো মুখের কথাগুলো শুনতে হয়, কারণ তার সাইকোলজিটা বুঝতে সুবিধা হয় আমাদের, কী ধরনের চিন্তা ভাবনা সে তার ভিতরে চলছে, কারণ সেগুলোও সিমটম। ফলত শয্যা হইতে উঠিয়া বাহিরে খোলা বাতাসে যাইলে আমার অনেকটা ভালো লাগে, আর আমি খোলা বাতাস ভালোবাসি। এখানেও কিন্তু একটা সিমটম পাওয়া গেল, খোলা বাতাস ভালোবাসি। তবে এই শরীর ইহার উপর পাছে আবার ঠান্ডা লাগে, এই জন্য গায়ে ঢাকা রাখিয়া অনেকক্ষণ খোলা বাতাসে বসিয়া থাকি। গায়ে ঢাকা নিয়ে গিয়ে, চাদর ফাদর নিয়ে গিয়ে তারপর খোলা বাতাসে বসে থাকি। ঘরে ঢুকিতে ইচ্ছা হয় না, অর্থাৎ তার মানে খোলা বাতাসটা, ওপেন এয়ার তার পছন্দ হয়। কেননা যদি পেটের ব্যথায় কোনো নির্দিষ্ট সময় নাই, কিন্তু রাতে যে কষ্ট বেশি হয়, রাতে কিন্তু কষ্টটা বেশি হয়, তা বেশ বুঝতে পারি। সারাদিনে যতটা না হয়, রাতে বেশি কষ্টটা হয়। প্রায় মাথা করে, মাথাটি বাম দিকে নোয়ালে মাথাটি চক্র দেয়, যদি বাঁ দিকে এরকম ফেলায় তাহলে পুরো ভার্টিগো ফিলিংস হয়। আর একটি কষ্টকর লক্ষণ আমার আছে, সেটি ঠিক ধরিতে পারি না। সময় সন্ধ্যাকালে, রাতে এবং কোনো প্রকার মানসিক পরিশ্রম করিলে, যদি মেন্টাল থিঙ্কিং খুব বেশি হতে থাকে, সামান্য চিন্তা করলে মনে হয় যেন শরীরের সমস্ত রক্ত উপরের দিকে জ্বরে উঠে গেল, মানে একটা হট ফিলিং হয় উপর দিকে, যেন মনে হচ্ছে রক্ত সব নিচের থেকে উপর দিকে হচ্ছে, বেশি চিন্তা ভাবনা করতে পারে। তখন কপালে সামান্য একটু ঘাম দেয় ও সে অবস্থাটি ভালো হয়ে যায়। কিন্তু ঘাম দেওয়ার পরেই তাড়াতাড়ি আবার যেরকম ওই ভার্টিগো ফিলিং, একটা ডিলিরিয়াম ফিলিংসটা সেটা চলে যায়। রোগিণীর স্বামীর নিকট জানিলাম যে মেজাজ খুবই ভালো ছিল। এবার মেজাজের ব্যাপারে অন্যের কাছ থেকে জানতে হয়। আমাদের উনি খিটখিটে না খুব উগ্র মেজাজ, না খুব ফুরফুরে মেজাজের ব্যাপারগুলো আমরা পেশেন্টের আত্মীয় স্বজনের কাছ থেকে জানি। তার স্বামীর নিকট জানালাম যে মেজাজ খুব ভালো ছিল, আর 4-5 বছর বড়ই খিটখিটে হয়েছে, 4-5 বছর ধরে খিটখিটে হয়ে গেছে, এবং সর্বদাই বিমর্ষ বিষণ্ণ থাকেন, আর ওষুধ খাইতে চান না, বলেন মরাই আমার পক্ষে ভালো। মানে উনি লাইফকে পুরোপুরি ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছেন এখন লাইফের থেকে, এতদিন সাফারিং করতে করতে। রোগীর কানের মধ্যে দুর্গন্ধ পুঁজ দেখা দেয়। আমার মনে হয় মুখেও দুর্গন্ধ থাকে, তবে গন্ধটি কানের পুঁজের জন্য অথবা মুখের গন্ধ ঠিক বুঝতে পারি না।
অর্থাৎ মুখ থেকে গন্ধটা বেরোচ্ছে না নাক থেকে বেরোচ্ছে ঠিক বোঝা যায় না, কানে কিন্তু পুঁজ একটু আছে। হ্যাঁ, অর্শে অতিশয় দরজ মানে এখানে ব্যথা আর কি বলেছে, স্পর্শ করলেই যাতনা বাড়ে, রক্ত এবং রস পরে খোঁচা মারা ব্যথা। যেদিনে অর্শের যাতনা বাড়ে সেই দিনে রাতে আমার বিশেষ সাবধানে থাকিতে হয়। যেদিনে অর্শের যাতনা বাড়ে সেদিন আমাকে বিশেষ সাবধানে থাকতে হয়, মানে এটা পেশেন্ট বলছে। পাছে অর্শের স্থানটি বিছানায় ঠেকে, তা হইলে অতিশয় যত্ন রয়েছে, মানে ওই জায়গাতে পাছা যে রেকটামের ওখানে যে অর্শের যেটা হলে পরে ওটা ফুলে ওঠে বা ইয়ে হয়, সেটা যদি ঠেকে যায় তাহলে ব্যথা আরও বাড়তে থাকে। অর্শের স্থানে সামান্য তাপ দিলে ভালো লাগে, মানে গরম স্যাক দিলে পরে ভালো লাগে, এটাও একটা সিমটম। কিন্তু যখন অতিশয় যাতনা হয় তখন খোলা বাতাসে আসিলে ভালো বোধ হয়। যখন যাতনা খুব বেড়ে যায়, দেখুন সিমটমটা কীভাবে ইয়ে হচ্ছে, যখন খোলা বাতাসে আসে, বারবার কিন্তু এই সিমটমটা বলছে, খোলা বাতাসে আসে তখন তার ভালো বোধ হয়। ওই যন্ত্রণার মধ্যে বিছানায় বেশি কষ্ট হয়। ঋতু বিশেষে বড় একটা হ্রাস বৃদ্ধি দেখিতে পায় না, তবে বর্ষাতে বা বর্ষার শেষে বারে দেখিয়াছি। ঋতুটা হচ্ছে বর্ষাতে বা বর্ষার শেষে বারে দেখিয়েছি, এটাও একটা সিমটম। এখানে উনি নীলমণি ঘটক প্রথমে কী দিয়েছেন, অরাম মেডিক্লেকাম দিয়েছিলেন 1000 পাওয়ারের, মানে 1M। প্রাতে 15 দিন পরে সংবাদ দিতে করিলাম, শীত একটি করিয়া ফাইটাম দিয়েছিলাম, কোনো উপকার হয় নাই। আরও একমাত্র অরাম 1000 পাওয়ার দেওয়ার পর 15 দিন পরে সংবাদ চাই, কোনো উপকার নাই। তারপরে দিয়েছেন থুজা 1000 পাওয়ার, মানে এর মধ্যে 15 1 মাস চলে গেছে, কোনো উপকার নাই। 23/7 এখানে দেওয়া আছে, প্রথমে 26/7, তারপরে 23/7। আমি দেখিয়ে দিই জায়গাগুলোতে, এতক্ষণ পড়লাম যেগুলোকে দেখতে পাচ্ছেন। এবার দেখুন মেডিসিন অনুযায়ী যেগুলো আমি পড়ছি সেগুলো ভাববেন যে আমি এমনি হয়তো বলছি, এই যে কীভাবে ট্রিটমেন্টটা করেছে পরপর দেখিয়ে দিচ্ছি। বাইরে আমি এখানে বলি, আমি যে এগুলো ছাড়ি, আমি কিন্তু নিজের বিজ্ঞাপন করবার জন্য ছাড়ি না, অনেকে নিজের বিজ্ঞাপন করবার জন্য ছাড়ে। আমি ভিডিওগুলো ছাড়ি মানুষের মধ্যে হোমিওপ্যাথির বিশ্বাস জাগাতে, হোমিওপ্যাথি কীভাবে ট্রিটমেন্ট করে সেই বিষয়ে ধারণা দিতে। নিজেকে বিজ্ঞাপিত করার আমার কোনো ইচ্ছা নেই এবং বিজ্ঞাপিত করবার জন্য আমি ভিডিও বানাই না। তো আমি এগুলো বলে দিলাম, লোকে মনে করবেন যে আমি নিজেকে বিজ্ঞাপিত করবার জন্য আমি করি। অনেকেই আমাকে এই ধরনের ভাবে বা এরকম টাইপের ভাবতে থাকে, আমি বিজ্ঞাপিত করবার জন্য নিজেকে এগুলো করি না। হোমিওপ্যাথির প্রচার করবার জন্যই হচ্ছে আমি ভিডিওগুলো বানাই, অর্থাৎ মানুষের কাছে হোমিওপ্যাথির ট্রিটমেন্টটা কী ধরনের, হোমিওপ্যাথির সম্বন্ধে একটা ধ্যান ধারণা এবং হোমিওপ্যাথি কী ধরনের ট্রিটমেন্ট করে এবং কীভাবে উপকার পায় মানুষ, সেই বিষয়েই আমি আমার ভিডিওগুলো করবার মূল কারণ বা মূল উদ্দেশ্য। আর আমি এতদিন আমার যে কেস হিস্ট্রিগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তো এটা প্রায় 108-9 বছর আগেকার ডাক্তার নীলমণি ঘটকের যে কেস হিস্ট্রি, সেখান থেকে আমি পড়ছি। আর সে কীভাবে ট্রিটমেন্ট করেছে তার উপরেই আপনাদের কাছে এই প্রতিবেদনটা করছি। তো 23/7 কোনো উপকার নাই, থুজা 1000 একমাত্র 15 দিন পরে সংবাদ দিবার কথা। 30/7 6 দিন পরে সংবাদ পেলাম রোগিনী রাতে বেশ ঘুমাইতেছেন এবং যাতনা অনেক কম আছে, অর্থাৎ পেন আর সেরকমভাবে তার হচ্ছে না। ফাইটাম আরও কতগুলি দিলাম এবং 15 দিন পর সংবাদ দিতে পারলাম। 14/8 ক্রমে ভালো বোধ হইতেছে, পূর্বাপেক্ষা ক্ষুধা বাড়িয়েছে। আচ্ছা, আগে খেতে পারতো না, এ হতো না, তার পূর্বাপেক্ষা ক্ষুধা বাড়িয়েছে, কিন্তু মন যেন আরও বিষণ্ণ হয়ে গেছে, অর্থাৎ তার মানসিক অবস্থাটা কিন্তু ডিক্রিজ করেছে। আমরা মানসিক জায়গাগুলোকেও খুব বেশি প্রায়োরিটি দিই। অরাম মেডিক্লেকাম 10M, এরপর ডাক্তার নীলমণি ঘটক যেটা অরাম মেডিক্লেকাম 1M দিয়ে শুরু করেছিলেন, এবার থুজা দিয়ে তারপরে আরও 15 দিন 1 মাস পরে সেখানে অরাম মেডিক্লেকাম 10M দিল। প্রচুর পরিমাণে ফাইটাম ও 1 মাসের মতো ওষুধ দেওয়া হয়। 10/9 সংবাদ আসলে রোগিনীর যাতনা পূর্বাপেক্ষা বৃদ্ধি পেয়েছে। এবার যাতনা, তার পেন আগের থেকে প্রচণ্ড বেড়ে গেছে, প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। ফলত আজ 4-5 দিন হইল জ্বর আসে নাই, কিন্তু এবার আর জ্বর আর 4-5 দিন ধরে আর আসছে না। অন্যান্য বিষয় ভালো, কোনো ওষুধ নাই, ফাইটাম। আরও 1 মাস পরে সংবাদ চাই। 8-10 পেটে বেদনার স্থানে যাতনা বড় নাই, এখন আর পেটে আর সেই রকম পেন আর নাই পেটে। কচ্ছিত কখনো দেখা দেয় ও অন্যান্য পক্ষে ভালো আছেন। ফাইটাম 1 মাসের জন্য। দেখুন এখানটাতে আবার একবার দেখাচ্ছি, এখানে লিখেছি পেটে বেদনার স্থানে যাতনা বড় নাই, কচ্ছিত মানে অল্প স্বল্প কখনো স্বল্প দেখা দেয়, অন্যান্য জিনিসের পক্ষে ভালোই আছেন। ফাইটাম 1 মাসের জন্য।
লিখছে 10/11 কানের অতি দুর্গন্ধ পুঁজ অতিরিক্ত নির্গত হয়ে আছে। এবার কান থেকে যে অল্প অল্প করে এটা প্রচুর পরিমাণে বেরিয়েছে, নির্গত হয়েছে এবং অনেক দিন হইতেই যাহা দেখা যায় নাই অর্থাৎ ঋতুস্রাব দেখা দিয়েছে। এবার কিন্তু যে ঋতুস্রাব তার হতোই না প্রায় এতদিন ধরে, ফার্স্ট ইস্যু, সেকেন্ড ইস্যু, থার্ড ইস্যু, অ্যালোপ্যাথি, আগের হোমিওপ্যাথি, প্রায় 3 বছর 4 বছর কেটে যাওয়ার পরেও তার হয়নি, কিন্তু এইবার তার প্রচুর পরিমাণে ঋতুস্রাব দেখা দিয়েছে। নিতান্ত মন্দ নয়, কিন্তু পূর্বের নাই যাতনা আছে, যাতনাটা কিন্তু পেনটা কিন্তু সেরকমও আছে। আবার ফাইটাম 11-12 সর্বপ্রকার ভালো আছেন, ফাইটাম আবার ফাইটাম 11-12তে 19-12 ঋতুস্রাব যথেষ্ট হয়ে আছে, কিন্তু টিউমারটি এখনও শক্ত আছে, যাতনা অনেক দিন হইতেই নাই, অর্থাৎ পেন এবার কিন্তু আর অতটা নাই, অনেক দিন ধরেই নেই, কন্টিনিউ, মানে 5 দিন নেই 6 দিনে আবার এসছে এরকম না, কিন্তু অনেক দিন ধরেই এবারে মেডিসিন চলতে চলতে এবার একদমই পেন প্রায় নাই। আমি নিজে রোগিণীকে দেখিয়া আসিলাম, পূর্বের রোগিণী বলিয়া চিনিতে পারা অতি কঠিন, অশ্বের বেদনা ও যাতনা নাই। কেন বলছেন উনি যে পূর্বের যে রোগিণী দেখিয়ে আসিলাম এবং পূর্বের রোগিণী বলে চিনতে পারা কঠিন, কারণ মানুষ যখন শরীরের থেকে কষ্ট লাঘব হয় তার মধ্যে তার একটা শরীরে একটা গ্লো অটোমেটিক আছে। মানুষ কষ্টে থাকলে বা শারীরিকভাবে অনেক যন্ত্রণায় থাকলে তার চোখ মুখ বসে যায়, খুব শরীরের ওপর তার ছাপ পড়ে। তো রোগী অনেকটাই ভালো আছে, তারপরে তার শরীরেও তার ছাপ পড়েছে, যে একটা ভালো লাগা ফিলিংস তার মধ্যে আসে এবং শরীর ফুরফুরে লাগছে। 3-1-18 পূর্বের মতো টিউমারের উপর যাতনা অনুভব হয়েছে। 3-1-18তে আবার যাতনা বেড়েছে এবং দেহের অনেক স্থলে ছোট বড় কতগুলি আঁচিল দেখা দিয়েছে। দেখুন এখানটাতে দেখাই, পূর্বের মতো টিউমারের উপর যাতনা অনুভব হয়েছে এবং দেহের অনেক স্থলে ছোট বড় কতগুলি আঁচিল দেখা দিয়েছে। হোমিওপ্যাথি ওষুধের গুণ দেখুন, কীভাবে ট্রিটমেন্ট করলে কত রকম কিছু তার খারাপ টক্সিক জায়গাগুলো বেরিয়ে যায়। এবারে ঋতুস্রাব তেমন যথেষ্ট হয় নাই এবং টিউমার যাতনা প্রায় পূর্বের নাই, অর্থাৎ কী বলছে, এবার ঋতুস্রাব তেমন যথেষ্ট হয় নাই এবং টিউমারের যাতনা, অর্থাৎ টিউমারটা যেটা আছে সেটার যাতনা কিন্তু আগের মতনই রয়েছে। অরাম মেডিলেকাম সিএম 1 মাত্রা ও প্লাসিবো 2 মাসের মতো। উহা ব্যতীত টিউমারের জন্য আর ওষুধ দিতে হয় নাই। 3 মাস পরে টিউমার হাতে অনুভব করা যায়নি, এরপরে আর তার টিউমার হাতে অনুভব করা যায়নি, মানে ফিলিংসই করা যায়নি, মানে তখন চেক আপ না করলো মানে টিউমার চলে গেছে। 3 মাস পরে টিউমার হাতে অনুভব করা যায় নাই, কানে পুজো হয় নাই, এখন কেবল কতগুলি আঁচিল ছিল। তখন শরীরে যে টক্সিকগুলো যেগুলোর জন্য এইরকম ভেতর দিকে খারাপ অবস্থা হয়ে গেছিলো, তার মেন্স হতো না, তার নানান রকম যন্ত্রণা হতো, অশ্ব হতো, টিউমার ফর্মেশন নিয়ে নিয়েছিল জরায়ুতে, এবং সেইগুলো চলে যাওয়া গিয়ে যখন টক্সিকটা ওপর দিকে বেরিয়ে এসে, আমাদের হোমিওপ্যাথিতে হচ্ছে ইনার টু আউটার, আপার টু লোয়ার, এইরকম আমাদের একটা কনসেপ্ট আছে। ট্রিটমেন্ট যদি ঠিক হতে থাকে এই কনসেপ্টেই আমাদের চলে। তো তার ফলে কি ভেতরকার যে প্রবলেমগুলো সেগুলো সব ভালো হয়ে গেল, বাইরের দিকে কিছু আঁচিল চলে যায়। এখন কেবল কতগুলো আঁচিলের জন্য থুজা 1M 1 মাস পরে 2টি মাত্রা দিতে হয়, তারপর রোগিণী নির্মল আরাম প্রাপ্ত হন। এখানে তারপরে মন্তব্য করছেন, এই রোগিণীর চিকিৎসা বড়ই শিক্ষাপ্রদ, যদিও সাইকোসিস ও সিফিলিসের কোনো ইতিহাসপ্রাপ্ত হওয়া যায় নাই, তবুও সাইকোসিস প্রধান যুক্ত সিফিলিস দোষ ছিল বলিয়াই লক্ষণ সকল নির্দেশ করে। সোরার তো কথাই নাই। রোগিণীর লক্ষণাদি বিশেষ শারীরিক লক্ষণগুলি দেখিয়া হোমিওপ্যাথিতে নতুন প্রতিগণ ম্যাগনেসিয়া ফস না দিয়া থাকিতেন না, এবং হয়তো দেখেন এই জায়গাটা আমি যেটা পড়ছি সেটা আরেকবার দেখিয়ে দিই। এই যে মন্তব্য করেছেন, এই রোগিণীর চিকিৎসা বড়ই শিক্ষাপ্রদ, যদিও সাইকোসিস ও সিফিলিসের কোনো ইতিহাস দেখাপ্রাপ্ত হয় নাই। যাই হোক, আমি এটাকে আর বড় করবো না, অনেকের পরে কিছুটা লেকচার আরোটা আছে ওনার রোগিণী সাইকোসিস সিফিলিসিস দোষ। আমার মূল বক্তব্য হচ্ছে এইটাই। তো আমি আবারও বলছি, আমি বিজ্ঞাপন করবার জন্য ভিডিওগুলো বানাই না, নিজের অ্যাডভার্টাইজ করবার জন্য আমি এগুলো বানাই না, যে আমি এখানে চিকিৎসা করি আমার কাছে আসুন, আমি সেই জন্য করি না। বিজ্ঞাপন করবার জন্য যদি হয় তাহলে পরে এটুকু পয়সা আমার আছে, বিজ্ঞাপন দেবার বা বিজ্ঞাপিত করবার মতো অন্যান্য কোনো মানে মিডিয়া বা পেপার মিডিয়া বা ডিজিটাল মিডিয়াতে অনেক আগে থেকেই করতে পারতাম। 28 বছর প্র্যাকটিস করবার পর কোনো ইয়ে নেই।
এখানে আমি যেগুলো ভিডিওগুলো করি সেখানে মানুষকে হোমিওপ্যাথি ব্যাপারে জাগরিত করা বা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কীভাবে হয় এবং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট যে কতটা উপকার। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে আপনার ভালো ডাক্তার পাওয়াটা আজকের দিনে দুষ্কর ব্যাপার, কারণ বেশিরভাগ ডাক্তাররাই এখন হচ্ছে তাদের সেই প্যাশনটা বোধ হয় নেই বা সেই ধৈর্য নেই, অর্থের জন্য নানান রকমভাবে ছুটে পারে, এটাকে একটা অর্থের আঙ্গিক হিসাবে নিয়ে প্র্যাকটিস হয়তো শুরু করেন। তারা কতটা পারবেন আমি জানি না। আমি শুরু করেছিলাম খুব কম পয়সা দিয়ে, আজকে যে রেটটা নিই সেই রেটটা বাজার অনুযায়ী খুব একটা বেশি বলে আমার মনে হয় না। 750-700 টাকা নিই, ক্রনিক ট্রিটমেন্ট করি, খুব বেশি বলে মনে হয় না। এর থেকে অনেক বেশি অনেক ডাক্তাররা নেয়। 28 বছর যখন আগে আমি শুরু করি 10 টাকা থেকে, তো সেই ধরনের প্যাশান, সেই ধরনের ডেলিগেশন, সেই ধরনের ডিটারমিনেশন নিয়েই আমি পড়াশোনা করতাম। তো এই ধরনের ডেলিগেশন নিয়ে আমি ট্রিটমেন্টটা আমি করতাম। যাই হোক, ধন্যবাদ সবাইকে। এগেন যে আরেকটা প্রতিবেদন দিতে পারলাম আপনাদের সামনে, যে প্রতিবেদনটা আমার নিজের ট্রিটমেন্ট করা নয়, 109 বছর আগে ডাক্তার নীলমণি ঘটকের একটা কেস হিস্ট্রি, যে বইগুলো আমি পড়ে পড়ে হোমিওপ্যাথিতে শিক্ষিত হয়েছি, তাদেরকে প্রণাম জানিয়ে তাদের থেকে শিক্ষা নিয়ে এইসব বইগুলোর থেকেই আমি প্রচুর শিক্ষিত হয়েছি, এবং তার বইয়েরই একটা পুরাতন রোগের যে চিকিৎসা কেস হিস্ট্রি তার আছে, সেখান থেকেই আমি এটা তুলে দিলাম। যদিও বইটা আমার নিজের কেনা নয়, আমার পিতাও ট্রিটমেন্ট করতেন একটা সময়, তারই বই এটা। আমার যে কিছু কিছু বই কেনা আছে তার মধ্যে এটা নয়, এটা অনেক পুরনো। ওই জন্যই দেখাতে পারলাম যে মাত্র 14 টাকা দামের বই, যেটা আমার পক্ষে আজকের দিনে কিনলে পারে এই দামে পাওয়া যাবে না। এটা আমার পিতার বই। ধন্যবাদ।